কি খবর সবার? আশা করি সবাই ভালো আছি আমরা। একটু হয়তো প্যারা খাচ্ছি, কারণ কয়েকদিন পরেই আমাদের হচ্ছে জিএসটি বলো, আমাদের এগ্রি বলো, আমাদের বাকি এডমিশনগুলা হয়ে যাবে। বাট যেহেতু এত দূর চলে আসছো, আমি বলবো তোমাদের ধৈর্য অনেক, তোমাদের সাহসও অনেক, কারণ এত দূর পর্যন্ত মন মানসিকতা ঠিক রাখা আসলে সবার পক্ষে সম্ভব না। তো যেহেতু এতটুকু পর্যন্ত তুমি চলে আসছো এবং এই ভিডিওটা যেহেতু তুমি দেখতেছো, তাহলে আমি বলবো যে তুমি আপাতত এবং এখন পর্যন্ত সঠিক পথেই আসো। জাস্ট আর কয়েকটা দিন একটু ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করে নাও, একটু কিভাবে কোয়েশন আসে ওইগুলো একটু ক্র্যাক করে নাও, অ্যানালিটিক্যাল ওয়েতে একটু পড়াশোনা করে নাও, কোয়েশন অ্যানালাইসিস করে নাও, তাহলে দেখবা বাকিগুলো সব ইজি হয়ে যাচ্ছে। আজকে আমরা মেইনলি পড়াশোনা করব হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা নিয়ে, এবং এই চ্যাপ্টারটার আমরা হচ্ছে বিভিন্ন কোয়েশন পড়ব, কোয়েশনগুলো অ্যানালাইজ করব, এবং কোয়েশনগুলোতে নর্মালি অনেকেই যেটা বলে থাকে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে মুখস্থ করার জিনিস। বাট আমি বলবো যে ঠিক আছে, কিছু জিনিস আমাদের মুখস্থ করতেই হবে, এটা সব জায়গাতেই আছে। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা যদি প্রত্যেকটা টপিক একটু সুন্দর করে বুঝে পড়ি, তাহলে আলটিমেটলি এই চ্যাপ্টারটা বলো, এই চ্যাপ্টারটার কোয়েশন বলো, আলটিমেটলি সলভ করা এতটাও কঠিন না আর কি। তো আমরা বেশি কথা না বলে শুরু করি। আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিই। আমি হচ্ছে প্রীতাংশু শেখর তালুকদার, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। তো এই আর কি, আমরা একটু মজা করে একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়বো, গদ বাঁধা জিনিস না পড়ে আমরা কিছু ট্রিক্স দেখবো কীভাবে জিনিসগুলো ইজিলি বের করা যায়, কীভাবে মনে রাখা যায়। তো চলো শুরু করা যাক। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এগ্রি কন্টেন্টটা পড়া হয়ে গেছে, আমরা এই জিনিসটা এই পার্টটা পড়ে ফেলছি। আমাদের এগ্রিতে কি কোয়েশন আসে এগুলো আমাদের পড়া শেষ। তোমাদের যাদের ইয়েটা পড়া লাগে, এই এগ্রি পার্টটা পড়া লাগে, তারা হচ্ছে ওই এগ্রির ভিডিওটা দেখে নিতে পারো আর কি। তো তাইলে আমরা শুরু করব হচ্ছে জিএসটির পার্ট। ওকে, তাইলে আমাদের প্রথম কোয়েশনটা দেখি। আমাদের প্রথম কোয়েশন হচ্ছে নিচের কোনগুলো অপধাতু। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল কয়টা ছিল? আমাদের পর্যায় সারণীতে টোটাল মৌল ছিল হচ্ছে 118টা। এই 118টার মধ্যে আমাদের 6টা হচ্ছে অপধাতু থাকে। এখন অপধাতু জিনিসটা কি? অপধাতুটা হচ্ছে এগুলা পুরাপুরি না ধাতুর মতো বিহেভ করে, না পুরাপুরি অধাতুর মতো বিহেভ করে। কোনো কিছু কিছু আমরা যদি এক্সটার্নাল জিনিস যদি বজায় রাখতে পারি, তাইলে হচ্ছে এই অপধাতুগুলো ধাতুর মতো আচরণ করে। আবার যদি আমরা যদি এক্সটার্নাল ইফেক্টস কিছু চেঞ্জ করি, তাহলে সেগুলো হচ্ছে পুরোপুরি অধাতুর মতো কাজ করতে পারে। তো আলটিমেটলি যেহেতু এগুলো ধাতু এবং অধাতু উভয়ের মাঝেই কাজ করতেছে, তো সেজন্য আমরা এগুলাকে বলতেছি হচ্ছে অপধাতু। তো আমাদের 6টা অপধাতুর নাম কি? সেটা হচ্ছে বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, স্টিবিয়াম, আরেকটা হচ্ছে আমাদের টেলুরিয়াম। ওকে, তো তার মানে আমাদের এই 6টা হচ্ছে অপধাতু। এই সব এটা হচ্ছে মুখস্থ করে নাও, আমাদের অপধাতু রিলেটেড যে কোনো কোয়েশন আসলেই আমরা এটা আনসার করে ফেলতে পারবো। তো তাইলে দেখি আমাদের নিচের কোনটা অপধাতু। দেখি সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। দেখো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক আছে, তো তার মানে বুঝতে পারতো এটাই হবে। এখানে আমাদের সোডিয়ামও নাই, পটাশিয়ামও নাই, রুবিডিয়ামও নাই। এখানে আমাদের কোনোটাই নাই। এখানে আমাদের ফেরাস নাই, নিকেল নাই, জাস্ট ব্রোমিনটা আছে। তো আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে এটাই আর কি। ওকে, এখন কোয়েশ্চনটা হচ্ছে কি, যে এক্স এবং ওয়াই পরমাণুদ্বয়ের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 1টি এবং 6টি ইলেকট্রন আছে। তো তাইলে এক্স এবং ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত কি হবে? ওকে, তো তাইলে আমাদের প্রথম কি আছে দেখি। এক্স এর সর্ববহিস্থ স্তরে 1টা ইলেকট্রন আছে, ওকে, এবং ওয়াই এর সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে। ভালো কথা। এখন এই জিনিসগুলা সবসময় অ্যাডমিশনের ক্ষেত্রে জিনিসগুলো যত ইজি ওয়েতে চিন্তা করা যায়, ততই চিন্তা করলে বেটার আর কি। তো আমরা এটার জন্য যে কোনো একটা র্যান্ডম ধরে নিতে পারি না? এখন তুমি বলবা যে র্যান্ডম কম্পাউন্ড কিভাবে ধরে নেব? আচ্ছা, আমাদের সর্ববহিস্থ স্তরে 1টা ইলেকট্রন থাকে এমন একটা যৌগ, এমন একটা মৌল কি হইতে পারে? লাইক হাইড্রোজেন। তো তার মানে আমরা এক্সটাকে বলতে পারি হাইড্রোজেন। আর আমাদের সর্ববহিস্তরে 6টা ইলেকট্রন কিসে থাকে?
মনে আছে আমাদের ওই যে অক্সিজেন, আমাদের অক্সিজেনের যে গ্রুপ সেটাতে, মানে আলটিমেটলি অক্সিজেন, সালফার, সিলিকন, টেলুরিয়াম, পটেনশিয়াম আর কি। তো তার মানে এই যে গ্রুপ, এই গ্রুপে কিন্তু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকে 6টা। তো তাইলে এখান থেকে তুমি র্যান্ডম যে কোনো একটা নিয়ে নাও। ওয়াইটাকে চিন্তা করতে পারি অক্সিজেন হিসেবে অথবা সালফার হিসেবে। তো তাইলে ইজি জিনিস, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত যৌগ কি? H2O। তো তার মানে আলটিমেটলি কিভাবে এক্সিস্ট করতেছে? X2Y। এটা হচ্ছে ইজিয়েস্ট এক্সপ্লেনেশন এবং খুব কম সময়ের মধ্যে বের করা। তো তার মানে বুঝতেই পারতেছো এটা আমাদের কি হবে? X2Y অথবা X2Y0। তো তার মানে কি হবে আমাদের? X2Y0। তার মানে বোঝা গেল কি হচ্ছে আমাদের। ওকে, BCl3 এর বন্ধন কোণ কত? BCl3 এর বন্ধন কোণ কত? আমরা BCl3 এর বন্ধন কোণটা কিভাবে বের করতে পারি? আমাদের BCl3 বন্ধন কোণ, নর্মালি আমাদের বন্ধন কোণ বের করার জন্য আমাদের হাইব্রিডাইজেশন অথবা সংকরায়নটা জানতে হয়। সংকরায়ন জানতে পারলে আমরা ইজিলি বের করে ফেলতে পারি আর কি। তো আমাদের সংকরায়ন বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে H = ½ V + X মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এখানে ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা। এক্সটা কি? এক্সটা হচ্ছে ওই আলটিমেটলি কম্পাউন্ডটার মধ্যে কয়টা একযোজি ইলেকট্রন আছে। লাইক ধরি আমাদের এ হচ্ছে সেন্টারে আছে, এর আশেপাশে আমাদের ধরো বি যৌগ আছে, সি ডি ধরো। এখন এই ভিটা বলতে বোঝায় এই কেন্দ্রীয় মৌল অথবা এর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা। বিটা বলতে বোঝায়, ধরে নেই আমাদের বি যে মৌল সেটা হচ্ছে, সেটার যোজনী হচ্ছে 1। তো তার মানে আলটিমেটলি এই টোটাল যৌগটার মধ্যে আমার একযোজি মৌল কয়টা থাকতেছে। তো তার মানে এটার জন্য আমাদের 2 হবে, এক্স এর ভ্যালু 2 হবে। ওকে, এখন তাইলে সিটা কি? সিটা দ্বারা বোঝায় ক্যাটায়নিক চার্জ। এই যৌগটা কি আমাদের কোনো প্লাস চার্জ বিশিষ্ট জিনিস না। তো তার মানে প্লাস চার্জ বিশিষ্ট জিনিস না হলে এখানে সি এর ভ্যালু 0 হবে। এটা কি আমার কোনো অ্যানায়নিক কম্পাউন্ড? অবশ্যই না, অ্যানায়নিক কোনো কম্পাউন্ডও না, কারণ এখানে আমাদের কোনো মাইনাস নেই। তো তার মানে আমাদের যদি কোনো একটা যৌগে ক্যাটায়নিক হয় বা ক্যাটায়ন হয়, তাহলে ক্যাটায়নের চার্জ এখানে বসাবো। কোনো একটা যৌগ যদি অ্যানায়ন হয় তাহলে এটার চার্জ এখানে বসাবো। ওকে, তো তাইলে এইচ এর ভ্যালু থেকে আমরা হচ্ছে বন্ধন কোণটা নর্মালি বের করে বুঝে নিতে পারি আর কি। তো আমি জাস্ট একটু বলি, এইচ এর ভ্যালু যখন আমাদের 3 হবে, তখন আমাদের বন্ধন কোণটা থাকবে 120 ডিগ্রি। আমাদের এইচ এর ভ্যালু যখন 4 থাকবে, তখন আমাদের বন্ধন কোণটা হবে 109.4 ডিগ্রি। ওকে, তো তাইলে আমরা একটু যদি বোরন ট্রাইক্লোরাইডের দিকে তাকাই, বোরন ট্রাইক্লোরাইডে কি থাকে? মাঝখানে একটা বোরন, বাকি দিকে 3টা ক্লোরিন থাকে। তো বোরনের জন্য আমাদের যদি একটু এইচটা বের করি, এইচটা কি হয়? হাফ ভি কত? বোরনের লাস্টের সেলে কয়টা থাকে? 3টা। এবং এখানে একযোজি মৌল কয়টা আছে? 3টা। আমরা কি জানি? ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো তার মানে এখানে আমরা কি বসাবো? 1। ক্যাটায়ন আছে? 0। অ্যানায়ন আছে? নাই, 0। তো আলটিমেটলি কি হইতেছে? ভুল লিখলাম কি? ওয়ান ইস টু 2:2। এখানে আমাদের ভি কত? বোরনের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন থাকে? 3টা না? তো তাইলে এখানে আমাদের, ও আচ্ছা, এখানে 1 কেন লিখছি? এখানে তো আমাদের 3 হবে। এখানে আমাদের একযোজি মৌল তো 3টা, সেজন্য আমাদের এক্স এর ভ্যালু হবে 3। তো তার মানে আলটিমেটলি এখানে এইচ এর ভ্যালু কত আসতেছে? 3। এবং এইচ এর ভ্যালু 3 আসলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি হয়। তো বোঝাই যাইতেছে এটা হবে আমাদের 120 ডিগ্রি। ওকে, বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটি? ওকে, আমরা একটু যদি চিন্তা করি হাইড্রোজেনের দিকে, যদি একটু তাকাই, হাইড্রোজেন কিভাবে থাকে? এভাবে না? আমরা যদি একটু এটার বন্ডটা চিন্তা করি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 2টা ইলেকট্রন এভাবে
এক্সিস্ট করতেছে। তো তার মানে কি আমাদের এখানে কি ইলেকট্রন কয়টা? দুইটা না? বন্ড ইলেকট্রন দুইটা এবং মুক্ত জোড় বন্ড পেয়ার হইতেছে একটা, লোন পেয়ার হইতেছে 0টা। ওকে, তো তার মানে আমাদের পেয়ার কিন্তু বলছি, পেয়ার মানে জোড়। তো তার মানে আমাদের হাইড্রোজেনের বেলায় কিছু হইতেছে না। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি, কার্বন ডাইঅক্সাইডের শেপটা হচ্ছে এরকম। তো তার মানে আমাদের এখানে যদি একটু চিন্তা করি তাহলে এখানে আমাদের বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার হচ্ছে 4টা, লোন পেয়ারও 4টা। দেখো বন্ড পেয়ার 4টা কিভাবে? এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন মানে 4টা পেয়ার। আর লোন পেয়ার কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8টা ইলেকট্রন দিয়ে পেয়ার কয়টা হয়? লোন পেয়ার হয় 8টা। তো তার মানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের বেলায়ও কোনো বিজোড় ইলেকট্রন নাই। অক্সিজেনের দিকে একটু তাকাই, অক্সিজেন কিভাবে এক্সিস্ট করে? আমাদের বন্ড পেয়ার কয়টা এখানে? এখানে আমাদের বন্ড পেয়ার হচ্ছে 2টা, লোন পেয়ার হচ্ছে 4টা। বোঝা গেল? আমাদের অক্সিজেনের বেলায় বন্ড পেয়ার হচ্ছে 2টা, লোন পেয়ার হচ্ছে 4টা। তো তার মানে অক্সিজেনও আমাদের ফুলফিল করতেছে না। এখন একটু নাইট্রিক অক্সাইডের দিকে তাকাই। NOটাকে কি বলে? নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রোজেন মনোঅক্সাইড। তো নাইট্রোজেন মনোঅক্সাইড অথবা নাইট্রিক অক্সাইডটা মেইনলি এক্সিস্ট করে এভাবে আর কি, যে এক দুই তিন চার পাঁচ, অক্সিজেনের তো 6টা থাকে। হ্যাঁ, তো তাইলে নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রোজেন মনোঅক্সাইডটা এভাবে এক্সিস্ট করতেছে। তো কিভাবে এক্সিস্ট করতেছে আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখতে চাই, প্রথমে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে 2টা ডাবল বন্ড থাকলো। এখন যদি 2টা ডাবল বন্ড হয় তাহলে অক্সিজেনের কয়টা বাকি? অক্সিজেনের কিন্তু নর্মালি 6টা ইলেকট্রন ছিল। নর্মালি অক্সিজেনের যদি 6টা ইলেকট্রন থাকে তো তাইলে এখানে চলে গেল 2টা এবং বাকি 4টা এখানে এক্সিস্ট করতেছে। এবং নাইট্রোজেনের আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে সর্ববিস্তরে? নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে। তো নাইট্রোজেনের যদি সর্ববিস্তরে 5টা ইলেকট্রন থাকে, এখানে চলে গেল 2টা আর বাকি 3টা এখানে থাকতেছে। তো দেখতেই পারতেছি এখানে আমাদের বন্ড পেয়ার হইতেছে 2 এবং লোন পেয়ার হচ্ছে 3। লোন পেয়ার হচ্ছে 3। লোন পেয়ারগুলা কি কি? এই যে একটা হচ্ছে আমাদের লোন পেয়ার, আর দেখো বিজোড় একটা ইলেকট্রন। তো তার মানে আমরা কি লিখব? আমাদের অড লোন ইলেকট্রন হচ্ছে একটা। তো তার মানে এখানে আমাদের বন্ড পেয়ার 2টা, লোন পেয়ার 3টা এবং বিজোড় লোন মানে বিজোড় নিঃসঙ্গ ইলেকট্রন হচ্ছে একটা। তো তার মানে বুঝতেই পারতেছো এখানে আমাদের বিজোড় ইলেকট্রন যুক্ত অণু হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, এখন দেখি কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কখন হয়? আমরা যখন একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাব অথবা নিচ থেকে উপরে উঠব, তখন আমাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় আর কি। তো আমরা যদি একটু তাকাই এখানে সবগুলা যৌগের মধ্যে, আমরা যদি একটু চিন্তা করি, এটা ধরো দিয়ে দেই হচ্ছে এটা অপশনটা তো ইনকারেক্ট। আচ্ছা, অপশনটা যেহেতু ইনকারেক্ট আমরা আপাতত এটাকে বাদ দিয়ে বাকি 3টা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, তো আমরা যদি একটু চিন্তা করি তাইলে একটু দেখো যে এই এ যে অপশনটা সেটা কিন্তু কি? সেটা কিন্তু 2টা স্তর বিশিষ্ট বা 2টা শেল নিয়ে গঠিত
দুইটা অরবিট নিয়ে গঠিত একটা মৌল। ওকে, এখানে কয়টা আছে? এখানে কিন্তু 3টা আছে। বিতে কয়টা আছে? বিতে আমাদের 3টা অরবিট আছে। কেন? কারণ এখানে দেখো একটা 3 আছে, 3 এক্সিস্ট করতেছে। আবার আমরা একটু ডি এর দিকে তাকাই, ডিতেও কিন্তু 3টা আমাদের অরবিট এক্সিস্ট করে। তো তাইলে ডি এর দিকে যদি একটু তাকাই, ডিতেও আমাদের হচ্ছে 3টা অরবিট ইউজ করে এক্সিস্ট করতেছে। তো তাইলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যাচ্ছে অবশ্যই যে আমাদের যে এ মৌলটা সেটা অবশ্যই ছোট, এবং আমরা কি জানি এক ছোট এবং বড় কম্পাউন্ডের মধ্যে ছোট কম্পাউন্ড অথবা ছোট মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়। তো তাইলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি আমাদের এখানে সবচেয়ে ছোট যেহেতু এ মৌল, সবচেয়ে ছোট যেহেতু আমাদের এ, তো তার মানে তার তড়িৎ ঋণাত্মকতাই সবচেয়ে বেশি হবে, এগুলার কোনোটারই হবে না। আচ্ছা, এখন এখানে যদি ধরো আমার 6 থাকতো, ধরো কথার কথা এখানে 6 আছে, তাইলে কিন্তু একটু চিন্তা করো তো আনসারটা কি হইতো? তখন কিন্তু আনসারটা হইতো সি। কেন? কারণ এ এর মধ্যে এ এরও হচ্ছে আমাদের অরবিট 2টা, সি এরও হচ্ছে অরবিট 2টা। এখন সি এর মধ্যে ইলেকট্রন নাম্বার বেশি থাকার কারণে এটা কই অবস্থান করবে চিন্তা করো তো। সি এর মধ্যে এ আর সি এর অরবিট সেম, অরবিট নাম্বার সেম, কিন্তু সি এর ইলেকট্রন নাম্বার বেশি। তো ইলেকট্রন নাম্বার বেশি থাকার কারণে এ যদি বাম পাশে অবস্থান করে, সি তখন ডান পাশে অবস্থান করবে। কিভাবে? আমরা যদি একটু নর্মালি চিন্তা করি যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে এগুলার কিন্তু শেল নাম্বার সেম, মানে সবগুলারই কিন্তু 2টা করে মেইন অরবিট আছে। কিন্তু আমরা যদি একটু তাকাই, তাহলে কার্বন থেকে অক্সিজেনের ইলেকট্রন নাম্বার বেশি, এবং ইলেকট্রন নাম্বার বেশি থাকার কারণে আমরা বাম থেকে যত ডানে যাই তত তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তো আমাদের কথা হচ্ছে এখানে যদি আমাদের 6 থাকতো, তো তার মানে সেটা ইন্ডিকেট করে যে এ এবং সি অপশনের 2টারই অরবিট নাম্বার বা মেইন প্রধান শক্তি স্তর সেম, কিন্তু সি এর ইলেকট্রন নাম্বার বেশি। সি এর ইলেকট্রন নাম্বার বেশি হওয়ার কারণে সি এর আকারটা আলটিমেটলি এ এর চেয়ে আরও ছোট হয়ে যাবে, মানে আলটিমেটলি এটা হয়ে যাবে আর কি। তো এটার আকার এ এর চেয়ে ছোট হয়ে যাওয়ায় তখন আমাদের সি কারেক্ট আনসারটা হবে সি আর কি। তো আশা করি আমাদের ইয়েটা বোঝা গেছে যে অ্যাকচুয়াল আনসারটা এখানে কি। আমাদের অ্যাকচুয়াল আনসারটা হবে এখানে এ, বাট যদি সি এর মধ্যে 6 দেয়া থাকে এখানে, তাহলে আমাদের কারেক্ট আনসারটা হবে সি। ওকে, পর্যায় সারণীতে পি ব্লকে মোট কতটি মৌল আছে? আচ্ছা, আমরা কি জানি এস ব্লকে মৌল হইতেছে 14টা, পি ব্লকে মৌল হইতেছে 36টা, ডি ব্লকে মৌল হইতেছে 41টা, এফ ব্লকে মৌল হইতেছে 27টা। তো ডি ব্লকে মৌল কয়টা হবে? 36টা। তো একটু কারেক্ট করে নেই, ধরো 20 অপশনটা আমাদের 36 দেয়া। আর যদি বিতে 35 থাকেও আমরা দাগাবো হচ্ছে কিন্তু 35, কারণ 36-এর খুব কাছাকাছি। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি? 36। এখানে একটু কারেকশন করে নিবা, এটা হচ্ছে আমাদের 36 হবে। আচ্ছা, সাইক্লোহেক্সাননে কয়টা সিগমা বন্ধন রয়েছে? সাইক্লোহেক্সানন কই থেকে আসলো? সাইক্লোহেক্সানন আমাদের একটা স্ট্রাকচারটা গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম C6H10O। এটা হচ্ছে আমাদের মেইনলি আণবিক সংকেত, এবং গাঠনিক সংকেতটা কিরকম? সাইক্লোহেক্সানন মানে কি? সাইক্লো মানে কি? ঘুরে ঘুরে আসবে। তার মানে আমাদের আমাদের যে কম্পাউন্ডটা সেটা হবে আমাদের একটা সাইক্লিক, এটা বুঝলাম। হেক্সা মানে 6টা কি? কার্বন। এবং হেক্সানন মানে হচ্ছে একটা অক্সিজেন। তো তার মানে আমাদের এমন একটা যৌগ আঁকতে হবে যেটা হচ্ছে সাইক্লিক, এবং এটাতে 6টা কার্বন থাকবে, কার্বনের নাম্বার 6টা হবে, এবং একটা অক্সিজেন থাকবে। সাইক্লো, আমরা যদি একটু ভাঙাই, সাইক্লো হেক্সানন, তার মানে সাইক্লিক হবে, 6টা কার্বন থাকবে এবং একটা অক্সিজেন থাকবে। তো তাহলে জিনিসটা দেখতে কিরকম? জিনিসটা দেখতে এরকম।
এবং উপরে কি থাকবে, তার মানে আমরা কি করলাম, সাইক্লিক করলাম, সাইক্লিক বানাইলাম, হেক্সা মানে 6টা কার্বন দিলাম, এখন একটা অক্সিজেন দিব। ওকে, অক্সিজেন দিয়ে দিলাম। এখন আমাদের বাকি হাতগুলা হাইড্রোজেনের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সাইক্লোহেক্সানন অথবা C6H10O। তো আমরা যদি এখানে একটু সিগমা বন্ড নিয়ে সিগমা বন্ডের সংখ্যা জানতে চাই, নর্মালি আমাদের যেখানে সিঙ্গেল বন্ড দেখবা সেগুলোই হচ্ছে আমাদের সিগমা বন্ড। এবং সবসময় মনে রাখবা আমাদের, আমি জাস্ট একটা কথা বলে দিই, যে আমাদের যখন সিঙ্গেল বন্ড থাকে তখন আমাদের এটাই নর্মালি সিগমা বন্ড, যখন আমাদের ডাবল বন্ড থাকে তখন ওইখানে একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে আমাদের সিগমা, আর যখন আমাদের ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডে আমাদের দুইটা হচ্ছে পাই এবং একটা হচ্ছে সিগমা। তো তাইলে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে আমাদের সিঙ্গেল বন্ড কয়টা, আমরা যদি এখান থেকে একটু শুরু করি, এক, আমি যদি অন্য কালি দিয়ে একটু লিখি, 1 2 3 4 5 6। তো তার মানে সাইক্লিকের মধ্যে আমরা সিঙ্গেল বন্ড কয়টা পাইলাম, 6টা। ওকে, এখন বাইরের দিকে হাইড্রোজেনগুলোর দিকে একটু চিন্তা করি, তাইলে কি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হাইড্রোজেনে পাইলাম আবার 10টা। এবং একটু চিন্তা করি, এখানে কিন্তু ডাবল বন্ড আছে, এবং ডাবল বন্ডে আমরা কি বলছি, ডাবল বন্ডে একটা পাই বন্ড এবং একটা সিগমা বন্ড থাকে। তো তার মানে ডাবল বন্ডের এখানে আবার একটা কি সিগমা বন্ড আছে। তো আলটিমেটলি আমাদের এখানে টোটাল সিগমা বন্ড হচ্ছে কয়টা, টোটাল সিগমা বন্ড হচ্ছে আমাদের 17টা। তো আলটিমেটলি এখান থেকে যদি লিখি, এটা ইকুয়াল টু হচ্ছে 17, এবং এটা হচ্ছে আমাদের কি সিগমা বন্ড। এবং পাই বন্ড এখানে কয়টা, পাই বন্ড হচ্ছে একটা, ওই যে আমাদের একটা, সেটাই হচ্ছে আমাদের পাই বন্ড। ওকে, তো তাইলে এখানে আমাদের সিগমা বন্ড কয়টা হবে, এখানে আমাদের 17টা হবে। আমরা আগের স্লাইডটা ফেলে আসছি, তো আলটিমেটলি এখানে আমাদের 17টা হবে আর কি। বোঝা গেছে আশা করি, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, নিচের কোন অণুটি সরল রৈখিক। ওকে, আমরা যদি একটু আঁকার ট্রাই করি, কিভাবে আঁকবো, এটা হচ্ছে আমাদের নর্মাল কনসেপ্ট থেকে আঁকা লাগবে। নর্মালি আমাদের পানির যে আকারটা, পানির আকারটা কি হয়, ভি শেপের, লাইক এরকম থাকে। ভি শেপের, এবং এখানে আমাদের আলটিমেটলি অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে 104.5 ডিগ্রি। তো তার মানে বুঝতেই পারতেছো আমাদের পানিটা আমাদের কি সরলরৈখিক হবে না, পানিটা আমাদের সরলরৈখিক হবে না। আচ্ছা, এখন একটু অ্যামোনিয়ার দিকে তাকাই। অ্যামোনিয়ার গঠনটা তো অনেক পিচিকাল থেকেই পড়ে আসতেছো, এটা কিরকম হবে, এখানে আমাদের একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত মনে আছে, 107 ডিগ্রি। আমাদের বাকি রইল হচ্ছে, তো তার মানে এটাও সরলরৈখিক না। PCl3 এর দিকে একটু তাকাই, PCl3 এ কি হয়, PCl3 তেও সেম, PCl, এখানে একটা মুক্তজোড় থাকে, বাট কথা হচ্ছে PCl3 তে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা একটু কমে যায়, নর্মালি সরলরৈখিক না আর কি। কেন, কারণ এটার অ্যাঙ্গেলটা হয়ে যায় আমার, যেহেতু ফসফরাস আর নাইট্রোজেন, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে নাইট্রোজেনের। তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে ইলেকট্রনটা হচ্ছে আমার এখানে থাকে, বাট এখানে আমার ইলেকট্রনটা দূরে থাকে। ইলেকট্রন দূরে থাকার কারণে
হ্যাঁ, এখানে আমাদের অ্যাঙ্গেলটা আর একটু কমে যায়, 104 ডিগ্রি আর 4.5 ডিগ্রি থাকে এরকম কিছু একটা। তো যাই হোক, আলটিমেটলি এটাও আমাদের সরলরৈখিক না। আমাদের বাকি আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে আচ্ছা এটার অ্যাঙ্গেলটা আমি আপাতত একটু শিওর না, 104.5 অথবা আর একটু কম হইতে পারে, বাট 180 ডিগ্রি মানে সরলরৈখিক না আর কি। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের দিকে একটু তাকাই যদি, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কীরকম? কার্বন ডাইঅক্সাইডটা দেখতে হচ্ছে এরকম, এবং এখানে ইন্টারনাল অ্যাঙ্গেল কত? এবং ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, যেটা আমাদের সরলরৈখিক বোঝাচ্ছে আর কি। তো তার মানে আমাদের এখানে সরলরৈখিক হচ্ছে একমাত্র কি আমাদের কার্বন ডাইঅক্সাইডটি আর কি। ওকে, পরের কোয়েশ্চনটাতে যাই। অ্যামোনিয়া অণুর গঠন এবং বন্ধন কোণ কি হবে? আচ্ছা, এই জিনিসটা যেহেতু আমাদের চলে আসছে, আমরা একটু ইন ডিটেলস পড়ি। দেখো, আমাদের কোনো একটা যৌগের আকার আলটিমেটলি কি হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে প্রথমে আমরা এইচ এল এগুলা বের করতে পারি। এখন তুমি বলবা যে ভাই এগুলা কি বলতেছেন, আসো আমরা একটু পড়াশোনা করি। মেইনলি একটা যৌগের আকার বোঝা যায় তার হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার থেকে। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের এইচ বের করার প্রসেস কি? এইচ হচ্ছে হাফ ভি প্লাস এক্স মাইনাস সি, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, এইচটা থেকে আমরা কি বের করব? এইচটা থেকে আমরা বের করব হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নাম্বারটা কত। যদি এইচ এর ভ্যালু আসে 3, আমি জাস্ট একটা চার্টটা বলে দিই, যদি এইচ এর ভ্যালু আসে এইচ এর ভ্যালু এবং হাইব্রিডাইজেশন এবং আকার, আমি কি একটু বড় করে লিখবো? আচ্ছা, আমরা একটু বড় করে লিখি। তো নর্মালি আমরা কোনো একটা যৌগের সংকরায়ন নাম্বারটা কি হবে এবং এটার আকার দেখতে কিরকম সেটা আমরা এইচ থেকে বের করতে পারি। তো নর্মালি আমাদের এইচ এর ফর্মুলাটা কি? এইচ ইকুয়াল টু হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। যদি আমাদের একটা বক্স করি তাহলে ইজি হবে। সোজা মনে হয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো তাইলে এখানে আমরা কি করব? এখানে আমরা এই দিকে রাখবো হচ্ছে এইচ এর নাম্বার, এইচ। এখানে রাখবো সংকরায়ন, এবং এখানে আমরা রাখবো হচ্ছে আকার। তাইলে এখানে এইচ এর ভ্যালু যদি আমাদের 3 হয় তাইলে সংকরায়ন হবে sp2 এবং আকারটা হবে কি? ত্রিভুজ আকার। যদি আমাদের এই এইচ এর ভ্যালু হয় 4 তাহলে সংকরায়ন হবে sp3 এবং আকার হবে চতুস্তলকীয়। যদি আমাদের এইচ এর ভ্যালু হয় 5 এবং সংকরায়ন তখন হবে sp3d এবং আকার হবে আকারটা হবে আমাদের কি? ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার
জাকার দি পিরামিড। যদি আমাদের এইচ এর ভ্যালু হয় 6, সংকরণ হবে sp3d2 এবং আকার হবে অষ্টতলকীয়। আপাতত এগুলাই জেনে রাখি। এবং কথা হচ্ছে এই যে আমাদের আকার, সেটা কিন্তু আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, এবং জিনিসটা হচ্ছে এল। এল কি? এলটা হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এবং সেটার ভ্যালুটা কি? সেটার ভ্যালু হচ্ছে h মাইনাস এক্স মাইনাস ভি। তো এখানে আমাদের এইচটা কি? এইচটা হচ্ছে আগে থেকে যেটা পাইলাম, আর এক্সটা কি? এক্সটা তো বলছিলাম আমি একযোজী মৌল, এবং এখানে ভিটা হইতেছে কি? ভিটা হইতেছে আমাদের এখানে দুই যোজী মৌল আর কি, মানে যে মৌলগুলোর আমাদের যোজনী হচ্ছে 2, সেটা। যদি আমাদের এল এর ভ্যালু, যদি আমাদের এল এর ভ্যালু 0 আসে, তাইলে এগুলা সব আমরা চার্ট দেখেই বসাই দিব, যদি আমাদের এল এর ভ্যালু 0 আসে। বাট এল এর ভ্যালু যদি 0 না আসে, তখন আমাদের এখানে একটু কারেকশন করতে হবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে আমরা একটু প্রসিড করতে পারি। ওকে, যদি আমাদের এল এর ভ্যালু 0 আসে, তাহলে আমরা এগুলো লিখতে পারবো, আর যদি এল এর ভ্যালু 0 না আসে, তখন আমরা তখন আমাদের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। আচ্ছা, আমাদের কোয়েশ্চনটা কি ছিল? আমাদের কোয়েশ্চনটা ছিল হচ্ছে অ্যামোনিয়া অণুর গঠন। তো তাইলে আমরা আরেকটা স্লাইড নিই। অ্যামোনিয়াটা কি? NH3। তো তাইলে আমরা এটার জন্য H বের করি। H এর ভ্যালু কি হইতেছে? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো তাইলে এখানে কেন্দ্রীয় অণু কোনটা? ভি কি ছিল? কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? তো এখানে কেন্দ্রীয় মৌল কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে আমাদের ইলেকট্রন নাম্বার কয়টা? কয়টা বলো? 5টা। এবং এখানে এক্সটা কি ছিল? এক্স ছিল আমাদের একযোজী মৌল। তো এখানে একযোজী মৌল কি? হাইড্রোজেন। এবং কয়টা আছে? 3টা আছে। ওকে, এখানে কোনো ক্যাটায়নিক চার্জ আছে? না। অ্যানায়নিক চার্জ আছে? না। তো আলটিমেটলি এইচ এর ভ্যালু হচ্ছে 4, যেটা বোঝাচ্ছে আমাদের sp3। এখন কথা হচ্ছে, তাইলে এটার আকার কি? এটার আকার কি আমাদের চতুস্থলকীয়? আমরা যদি একটু তাকাই, sp3 হইলে আমাদের আকার তো হয় চতুস্থলকীয়। তাহলে এটার আকার কি চতুস্থলকীয়? কথা হচ্ছে আমাদের এটার জন্য এলটা বের করতে হবে। এলটা কি ছিল? এল ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ভি। এইচ এর ভ্যালু কত? 4, এক্স এর ভ্যালু 3, আর ভিটা কি ছিল? ভিটা হচ্ছে এই মেইন যৌগটাতে দ্বিযোজী মৌল অথবা 2 যোজনী বিশিষ্ট মৌল কয়টা আছে? এখানে তো একটাও নাই। তো তার মানে ভি এর ভ্যালু কি হবে? ভি এর ভ্যালু হচ্ছে 0। তো আলটিমেটলি এল হচ্ছে 1। তো তার মানে কি? এখানে আমাদের এল নট ইকুয়াল টু 1 হচ্ছে, মানে এল নট ইকুয়াল টু 0 হচ্ছে। এল নট ইকুয়াল টু 0 হওয়ার কারণে আমাদের এই যে আগের চার্ট, সেটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, তাইলে আমরা একটু আলটিমেটলি NH3 এর দিকে একটু লক্ষ্য করি। NH3টা কিরকম? আচ্ছা, এটা নর্মালি কিভাবে এক্সিস্ট করে? নর্মালি চতুস্থলকীয় শেপ তো এরকম, চতুস্থলকীয় শেপটা এরকম না? কিন্তু এখানে যেটা কাহিনী হচ্ছে সেটা হইতেছে যে এখানে আমাদের নিচের 3টা দিকে হাইড্রোজেন ঠিকই এক্সিস্ট করতেছে, বাট উপরে কিন্তু আমাদের কোনো হাইড্রোজেন নাই। আছে কি? ওই যে একটু আগে বললাম, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো তার মানে এখানে আমাদের থাকবে হচ্ছে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার কারণে আলটিমেটলি আমাদের শেপটা এরকম হইতেছে। মানে হচ্ছে আমাদের কি? একটা ত্রিকোণাকার অথবা ত্রিভুজাকার পিরামিডের মতো, যেখানে আমাদের এটা হইতেছে বেস, আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। লাইক এ বি সি ডি। এতে অবস্থান করতেছে নাইট্রোজেন, আর বিসিডিতে একটা একটা করে হাইড্রোজেন। এবং একটু মনে রাখবা, আমাদের যখন চতুস্থলক হয়
চতুস্থলকের ক্ষেত্রে নর্মালি কোনটা হয় হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। কিন্তু ব্যতিক্রম হইলে এটা তো আর হবে না, যেহেতু এখানে আমাদের এল এর ভ্যালু যেহেতু 1 আসতেছে, তো তার মানে ওই 109.5টার হবে না। এখানে যেটা হয়, এই ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রনটা থাকার কারণে এটা হচ্ছে আমাদের এই আগে যে চতুস্থলকটা ছিল, চতুস্থলকের ভেতরের দিকে এই মুক্তজোড় ইলেকট্রনটা একটা প্রেসার দেয়। প্রেসার দেওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা কমে যায়, কমে গিয়ে ওই 109.5 থেকে কমে গিয়ে এটা হয়ে যায় 107। ওকে, আর এটা তখন আর থাকে না। কেন থাকে না? কারণ ওই যে আমাদের একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আমাদের এটাকে প্রেসার দেয়, প্রেসার দেওয়ার কারণে আমাদের এটা হয়ে যায় কম, এবং এই ভ্যালুটা হচ্ছে 107 ডিগ্রি। এবং এটার আকারটা কিরকম এটা দেখতেই পারতেছে, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজাকার পিরামিডের মতো, লাইক এরকম। নিচে আমাদের এরকম করে আর কি, এরকম একটা স্ট্যান্ডের মতো, ট্রাইপডের মতো। তো তাইলে এটার আনসারটা কি হবে? অ্যামোনিয়া অণুর গঠন হচ্ছে পিরামিডাকাল এবং 107 ডিগ্রি। বোঝা গেল? ওকে, তাইলে একটু দেখি নিচের কোনটি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে কোনো চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, অথবা এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তাইলে আমরা যদি একটু চিন্তা করি, প্রথমটার দিকে একটু তাকাই তো, 3D2। 3D2 মানে কি? ডিতে আমাদের দুইটা আছে, দুইটা কিভাবে থাকবে? 2 3 4 5 এরকম করে থাকবে না? তো তার মানে অবশ্যই এখানে দুইটা অড ইলেকট্রন, দুইটা বিজোড় ইলেকট্রন আছে। 3D6 এর ক্ষেত্রে চিন্তা করি, আমাদের কি হইতেছে, কিভাবে থাকতেছে? প্রথম 5টা তো এইভাবে থাকেই, এভাবে থাকে। তো তাইলে এখানে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা? 4 অড ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের 3D2 তে, এটা হচ্ছে আমাদের 3D6 এ, আর 3D10 এ কিভাবে থাকে? তো তার মানে নো অড ইলেকট্রন। এবং 3D8 এ কিভাবে থাকে? প্রথমে 5টা দিয়ে দিলাম, তারপর 1 2 3। তো তার মানে এখানে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে 2 অড ইলেকট্রন। তো তার মানে বোঝা যাইতেছে এখানে আমাদের বিজোড় ইলেকট্রন নাই। কোথায়? আমাদের বিজোড় ইলেকট্রন নাই হচ্ছে এখানে। তো তার মানে এটা আমাদের হবে ডায়াম্যাগনেটিক। ওকে, আমাদের আনসার হচ্ছে 3D10। ওকে, এখানে আমাদের কি বলছে? আয়নীকরণ শক্তি দেয়া আছে, মানে আয়োনাইজেশন এনার্জি দেয়া। কার কার দেয়া? রুবিডিয়াম আর সিজিয়ামের। তো রুবিডিয়ামের কত? রুবিডিয়ামের হচ্ছে 403 কিলোজুল পার মোল, এবং সিজিয়ামের কত? 376 কিলোজুল পার মোল। এখন কথা হচ্ছে, আমরা কি জানি আয়নীকরণ শক্তি কখন বাড়ে? আমরা যখন বাম থেকে ডানে যাই অথবা নিচ থেকে উপরে উঠি। সোজা কথায় আমাদের যখন আমরা কোনো একটা মৌলের, মানে আমরা যখন কোনো একটা মৌল যখন বড় থেকে ছোট হতে থাকে, তখন আমাদের আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়।
লাইক আমরা যখন পর্যায় সারণী বাম থেকে ডানে যাই কি হইতে থাকে, আমাদের মৌলগুলা ছোট হইতে থাকে। আমরা যখন নিচ থেকে উপরে উঠি তখন আমাদের মৌলগুলা ছোট হইতে থাকে। ওই ছোট হওয়ার কারণে আমাদের আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়। আমরা এখন যদি উল্টাভাবে চিন্তা করি, আমাদের আয়নীকরণ শক্তি যার বেশি সে তার ব্যাসার্ধ অথবা তার সাইজ ছোট। তো তাইলে এখানে আয়নীকরণ শক্তি কার বেশি? অবশ্যই রুবিডিয়ামের বেশি। রুবিডিয়ামের বেশি হয় আমাদের সবচেয়ে ছোট হইতেছে এখানে রুবিডিয়াম এবং বড় হইতেছে সিজিয়াম। তো তার মানে রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের পারমাণবিক ব্যাস অবশ্যই বড় হবে। ওকে ওকে ঠিক আছে। আমাদের পরের কোয়েশ্চনটা হচ্ছে যে ডাই অ্যামোনিয়াম সিলভার ক্লোরাইডে কত প্রকার বন্ধন বিদ্যমান? ভালো কোয়েশ্চন। ডাই অ্যামোনিয়াম সিলভার ক্লোরাইড, নামটা কিভাবে বলছি বোঝা গেছে তো? ডাই অ্যামোনিয়াম, দুইটা অ্যামোনিয়া আছে, সিলভার ক্লোরাইড। ওকে, আমরা যদি এটা একটু দেখতে চাই, এটা কেন বললাম প্লাস স্লাইডে যাই। ওকে, তো তাইলে এটা কিরকম যে ডাই অ্যামোনিয়াম আচ্ছা, এখানে আমরা পার্ট বাই পার্ট চিন্তা করি, ঠিক আছে? প্রথমে আমরা দেখো এই জিনিসটা কিন্তু দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা পার্ট হচ্ছে ডাই অ্যামোনিয়াম প্লাস আর সিএল মাইনাস। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম সিলভার পার্ট আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তো এখানে আমাদের কোন বন্ধন এক্সিস্ট করতেছে? এখানে আমাদের আয়নিক বন্ড এক্সিস্ট করতেছে। ওকে, এখন কথা হচ্ছে এটা কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না। এটা কি ভাঙা যাবে? অবশ্যই ভাঙা যাবে। এখন আমরা আসি যে ডাই অ্যামোনিয়াম সিলভার ক্যাটায়নের মধ্যে অ্যাকচুয়ালি কি এক্সিস্ট করতেছে। তো ডাই অ্যামোনিয়াম সিলভার ক্যাটায়নের দিকে যদি তাকাই, এটা দেখতে এরকম যে এজি ওকে। আমরা নর্মালি কি জানি? এখানে কি? এখানে হইতেছে আমাদের NH3টা কি? NH3টা হচ্ছে আমাদের এখানে লিগ্যান্ড। লিগ্যান্ডের কাজ কি? লিগ্যান্ডের কাজ হচ্ছে সবসময় মেইন যৌগতে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, লিগ্যান্ডের কাজ হচ্ছে মেইন যৌগতে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অ্যাটাচড থাকা। এখন কথা হচ্ছে যে যেটা ছিল যে সিলভার ডাইঅ্যামোনিয়ামকে আমরা একটু ভাঙতে যাচ্ছি। তো আমরা যদি এখন একটু সিলভারের ইয়েটা দেখি, সিলভারের যদি আমরা একটু পারমাণবিক ইয়েটা দেখতে চাই, সিলভার আসলে এখানে এক্সিস্ট করতেছে সিলভার প্লাস হিসেবে। তো আলটিমেটলি কি এখানে আমাদের থাকছে 3D10 এবং 4s0 4p0। তো এখানে আলটিমেটলি যেটা হইতেছে যে এখানে আমাদের 4s এর মধ্যে খালি আছে একটা ঘর এবং 4p তে খালি আছে তিনটা ঘর। তো এখানে যেটা হচ্ছে যে অ্যামোনিয়াম কেন লিগ্যান্ড? অ্যামোনিয়ামে কিন্তু আমাদের একটা মুক্তজোড় আছে এবং এই মুক্তজোড়টা কি করে? এই মুক্তজোড়টা সে এখানে দিয়ে দেয়, এখানে একটা দেয় এবং এখানে একটা দেয়। তো দেয়ার কিভাবে দেয়? এটা হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেয়। মানে সোজা কথা, আমরা যখন সিলভারের ইলেকট্রন বিন্যাসটা অ্যাকচুয়ালি কি 3D10 4s1 না? তো এখানে প্লাস করা মানে কি? এটাকে 0 বানাই দিছি। আচ্ছা, 0 বানাই দেওয়া মানে 4s0 এবং আগে থেকেই 4p তে 0 ছিল। তো তার মানে আমার s,p,d,f অরবিটালগুলা ফাঁকা। তখন কথা হচ্ছে দুইটা অ্যামোনিয়া কিভাবে যাবে? দুইটা অ্যামোনিয়া হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যাবে। সন্নিবেশ বন্ধন কি? অ্যামোনিয়ার মধ্যে যে মুক্তজোড় ইলেকট্রনটা সেটা হচ্ছে এই খালি অরবিটালের মধ্যে সে প্রবেশ করাই দিবে আর কি। তো তার মানে এখানে আমাদের দুইটা সন্নিবেশ বন্ধন আছে, এখানে একটা, এখানে একটা। লাইক এখানে একটা NH3, এখানে একটা NH3। তো তার মানে আমরা বলতে পারি যে আমাদের আলটিমেটলি এখানে আমাদের সন্নিবেশ বন্ধন। আর আমরা যদি আরেকটু ভিতরে ঢুকি, আরেকটু ভিতরে ঢুকলে কি আমরা পাবো? হচ্ছে এই NH3 এবং NH3 এর স্ট্রাকচার কিরকম? NH। এবং এটা কিভাবে এক্সিস্ট করতেছে? এটা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে। তো এখানে আমাদের থাকতেছে সমযোজী বন্ধন। তো আমরা যদি একটু কোয়েশ্চনে যাই,
এখানে কয় প্রকারের বন্ধন বিদ্যমান? 4 প্রকারের, 3 প্রকারের। ক্লিয়ার? কি কি? আয়নিক, সন্নিবেশ, সমযোজী। ওকে, কি বলছে যে যখন অণু গঠনের সময় দুইটি পরমাণু ইলেকট্রন জোড় শেয়ার করে, মানে দুইটা পরমাণু একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করতেছে, কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন জোড় কেবলমাত্র একটা পরমাণু থেকেই আসে, তখন এটাকে কি বলে? এটা সবাই জানো এবং সবার জানা উচিত। এটাকে বলে সন্নিবেশ বন্ধন। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে যে ধরো আমাদের অ্যামোনিয়া কি করতেছে? অ্যামোনিয়া হইতেছে H+ এর সাথে বিক্রিয়া করবে। এখন এটা কিভাবে করবে? আমরা কি জানি? ক্যাটায়ন হচ্ছে একটা অ্যানায়নের সাথে রিঅ্যাকশন করে। এখানে আমাদের ক্যাটায়ন না হয় আছে, অ্যানায়ন তো নাই, তাহলে এটা কিভাবে রিঅ্যাকশন করবে? এটা একটু ইন্টারেস্টিং। আমরা একটু তাকাই। এখানে NH3 এর স্ট্রাকচারটা যদি একটু দেখি, NH এর মধ্যে NH3 এর মধ্যে 3টা হাইড্রোজেন তো সমযোজী বন্ধনের মাধ্যমে থাকতেছেই। এখানে আরেকটা কি থাকে? এখানে আমাদের একটা মুক্ত জোড় থাকে। এই মুক্ত জোড়টা কি করতে পারে? এটা আরেকটা সোজা কথা, এটা কোনো একটা ইলেকট্রোফাইলকে সে ইলেকট্রন দিয়ে দিতে পারে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। তো তাইলে কি হয়, যখন আমাদের বাইরে থেকে একটা H+ আসে, H+ মানে কি? এটার মধ্যে একটাও ইলেকট্রন নাই। তো তাইলে এটা যখন কাছে আসে, তখন এই নাইট্রোজেনটা কি করে? তার এই যে দুইটা ইলেকট্রন সে তার হাইড্রোজেনের কাছে দিয়ে দেয়, লাইক এভাবে আর কি। তো তার মানে এই যে দুইটা ইলেকট্রন কিন্তু শেয়ার আছে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যেই। নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যেই কিন্তু শেয়ার্ড অবস্থায় আছে। কিন্তু এই দুইটা ইলেকট্রন আসছে কোথা থেকে? এই নাইট্রোজেন থেকেই তো। আর এই জিনিসটাকে বলা হইতেছে আমাদের সন্নিবেশ বন্ধন। ওকে, পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে কি বলে? ওকে, আমরা একটু দেখি সোডা ওয়াটারটা কি। এর আগে আমরা একটু দেখি ওয়াটার গ্যাস কি। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যখন গ্যাস এবং হাইড্রোজেন যখন গ্যাস অবস্থায় থাকে, এটাকে বলা হয় আমাদের ওয়াটার। আমাদের মিল্ক অফ লাইম এবং লাইম ওয়াটার, মিল্ক অফ লাইম অ্যান্ড লাইম ওয়াটার বলা হয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। দুইটার মধ্যে যদি একটু পার্থক্য আছে, এটা হচ্ছে তোমাদের ইন্টারনাল প্রপার্টিসের মধ্যে পার্থক্য, বাট আলটিমেটলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমাদের মিল্ক অফ লাইম অথবা লাইম ওয়াটার বলা হয়ে থাকে আর কি। আর আমাদের পানিতে যখন আমরা H2O দিব, লাইক পানিতে H2O কি বলতেছি, পানিতে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড দিব, এই জিনিসটাকে তখন বলা হয় সোডা লাইম অথবা সোডা ওয়াটার। সোডা লাইম না, সোডা ওয়াটার আর কি। সোডা লাইমটা অন্য জিনিস, বোঝা গেছে? যখন আমরা পানিতে কার্বন ডাইঅক্সাইড দিব, এটাকে বলা হয় তখন সোডা ওয়াটার। তো আমাদের আনসার হচ্ছে সোডা ওয়াটার। এই জিনিসটা হচ্ছে আমাদের মুখস্থ। কিভাবে মুখস্থ? আমরা জানি আমাদের যখন কপার থাকে, কপার 2+ এর কালার হয় ব্লু। আমাদের যখন জিঙ্ক থাকে, জিঙ্কের জন্য আমাদের কালার হয় কালার লেস থাকে, মানে হোয়াইট। আমাদের যখন কোবাল্ট থাকে, কোবাল্টের জন্য কালার হচ্ছে আমাদের পিঙ্ক। আমাদের যখন আয়রন থাকে, তখন আমাদের কালার হচ্ছে ব্রাউন। ক্লিয়ার? তো তার মানে এগুলা যখন আমাদের অধক্ষেপ হয় আর কি, আমাদের জিঙ্ক 2+, কোবাল্ট 2+, Fe3+, হচ্ছে ব্রাউন। তো তাইলে আমাদের আনসারটা কি হবে? ব্রাউন, ব্লু, হোয়াইট, পিঙ্ক। তার মানে আনসার হচ্ছে এটা। ক্লিয়ার? এটা আমাদের মুখস্থ একটু করে নিতে হবে আর কি। ওকে, পোলারায়ন ক্ষমতা কার বেশি? আমরা কি জানি? আমরা পোলারায়ন ক্ষমতা বলতে আমরা যেটা বুঝি, পোলারায়ন ক্ষমতা হচ্ছে ফাজানের নীতি থেকে আমরা বের করতে পারি আর কি। তো আমি জাস্ট না লিখে
একটা স্লাইড শেয়ার করি, তাইলে আমরা বুঝতে পারবো যে স্লাইডটা কি। স্লাইডটা হচ্ছে লাইক আমাদের, হ্যাঁ, তো আমাদের পোলারায়ন ক্ষমতা মানে কি? পোলারায়ন সোজা কথা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে, পোলারায়ন ক্ষমতাটা হচ্ছে আমাদের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। যে আয়নিক যৌগের যত বেশি পোলারায়ন ক্ষমতা থাকবে সে তত বেশি সমযোজী ধর্ম প্রকাশ করে। ওকে, তো এটা এখন কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে এবং আকার যত ছোট হবে, এবং অ্যানায়নের চার্জ যত বড় হবে এবং চার্জ যত বেশি হবে এবং আকার যত বড় হবে। সোজা কথা আমাদের জিনিসটা এক্সিস্ট করতে হবে আয়নিক কম্পাউন্ডের মধ্যে। আচ্ছা, মানলাম। এখন আয়নিক কম্পাউন্ডে কি থাকে? ক্যাটায়ন, অ্যানায়ন। এবং এখন ক্যাটায়নের মধ্যে যাদের চার্জ সংখ্যা সবচেয়ে বেশি তার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, মানে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। আবার ক্যাটায়নের মধ্যে যাদের আকার সবচেয়ে ছোট তাদের পোলারায়ন ক্ষমতা আবার বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। আবার অ্যানায়নের মধ্যে চার্জ যাদের বেশি তাদের পোলারায়ন বেশি, এবং আকার অ্যানায়নদের মধ্যে যাদের সবচেয়ে বড় তার হচ্ছে পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি। ওকে, তো তাইলে আমরা যদি এখন একটু মেইন স্লাইডে যাই, মেইন স্লাইডে গেলে আমরা দেখব এখানে আমাদের পোলারায়ন ক্ষমতা বলছে কার। আচ্ছা, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে চার্জ নিয়ে। তো আমরা কি বলছিলাম, এখানে দেখো, এখানে আমাদের কিন্তু সব হইতেছে ক্যাটায়ন নিয়ে। তো ক্যাটায়ন নিয়ে যেহেতু আমাদের বলছে Mg2 মাইনাস, তো পসিবল না, এটা প্লাস হবে আর কি। তো আমাদের এখানে ক্যাটায়নের মধ্যে কি কি আছে আমরা কি জানি? ক্যাটায়নের কি বৈশিষ্ট্য কি ছিল? ক্যাটায়নদের মধ্যে যার চার্জ সবচেয়ে বেশি, ক্যাটায়নদের মধ্যে চার্জ যাদের সবচেয়ে বেশি তার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, এবং ক্যাটায়নদের মধ্যে আকার যার সবচেয়ে কম, যার আকার সবচেয়ে কম তার পোলারায়ন ক্ষমতাও তত বেশি হবে। ওকে, চার্জ যত বেশি পোলারায়ন ক্ষমতাও তত বেশি। সোজা কথা আমি যদি একটু অ্যারো সাইন দিয়ে বোঝাই তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। লাইক আমাদের চার্জ যত বেশি পোলারায়ন ক্ষমতাও তত বেশি, আমাদের আকার যত ছোট আমাদের পোলারায়ন ক্ষমতাও তত বেশি। তো এখানে কি হইতেছে আমরা যদি একটু তাকাই, এখানে আমাদের প্রথমে যদি আমরা একটু ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের দিকে তাকাই, তাইলে কি, মানে আমরা র্যান্ডম অপশন নিয়ে চেক করতেছি। ম্যাগনেসিয়াম এবং বেরিয়ামের মধ্যে আমাদের চার্জ কিন্তু সেম। তো তার মানে আমরা আলটিমেটলি আমরা ডি অপশনটা নিয়ে চিন্তা করতেছি আর কি, ম্যাগনেসিয়াম 2+ এবং বেরিয়াম 2+। হ্যাঁ, তো তাইলে আমাদের এখানে আকার চার্জ হচ্ছে কিন্তু দুইটারই সেম, চার্জ হচ্ছে 2। তো তাইলে এখন আমরা একটু আকারের দিকে তাকাই। আকারের দিকে যদি একটু তাকাই তাইলে আমরা একটু দেখতে পারি যে বেরিলিয়াম হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। কারণ কি, বেরিলিয়ামটা হচ্ছে আমাদের উপরে থাকে, তারপর ম্যাগনেসিয়ামটা থাকে আর কি। তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি তাইলে ম্যাগনেসিয়ামটা হচ্ছে এখানে বড় এবং বেরিলিয়ামটা হচ্ছে আমাদের এখানে ছোট। তার মানে এটার আকার হচ্ছে ছোট এবং এটার আকার হচ্ছে বড়। তো তার মানে আকার যার ছোট তারই তো পোলারায়ন বেশি হওয়ার কথা। তো তার মানে এখানে পোলারায়ন বেশি হওয়ার কথা ছিল বেরিলিয়ামের, কিন্তু এখানে ভুল দিছে। ওকে, তাইলে আমাদের আচ্ছা, তো তাইলে আমাদের কারেক্ট অপশনটা কি হবে? আমরা যদি এখন একটু মানে এটা ভুল, এটা তো আমাদের বোঝা গেছে। ওকে, তাইলে এখন আমরা হচ্ছে আরেকটা অপশনের দিকে তাকাই। আরেকটা অপশনের দিকে তাকাবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামটা একটু নেই, Mg2+, আবার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আমরা একটু প্রথমে আমরা প্রায়োরিটি দিব হচ্ছে কিন্তু চার্জের দিকে। চার্জ যার বেশি তার হচ্ছে পোলারায়ন সবচেয়ে বেশি। তো তাইলে এখানে চার্জ কার বেশি? চার্জ বুঝতে পারতেছি আমাদের অ্যালুমিনিয়ামের বেশি। তো তার মানে আমাদের পোলারায়ন সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল আমাদের কার? অ্যালুমিনিয়ামের পোলারায়ন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে দিয়ে রাখছে হচ্ছে কি, আমাদের এখানে দিয়ে রাখছে ম্যাগনেসিয়ামের পোলারায়ন হচ্ছে বেশি, যেটা হচ্ছে আমাদের ভুল। তো তাইলে আমরা যদি এখন চিন্তা করি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে, তাহলে এখানে আমরা দেখতে পারবো
যে আমাদের চার্জ বেশি কার, এখানে চার্জ বেশি হচ্ছে কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের। তো চার্জ বেশি হওয়ার কারণে আমাদের পোলার আয়ন অবশ্যই বেশি হবে। কেন? কারণ আমরা প্রথমেই প্রায়োরিটি লিস্টে রাখতেছি চার্জ, চার্জ যার বেশি তার পোলার আয়ন হচ্ছে বেশি। তো তাইলে আমরা যদি একটু অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে চিন্তা করি, তাহলে এখানে আমাদের চার্জ বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো তার মানে আমাদের পোলার আয়নটা এটা সঠিক। তো তার মানে আমাদের এখানে আনসারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পোলার আয়ন ক্ষমতা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি হবে। ওকে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে FeCN6 4- আয়নের আকৃতিটা কি? তাহলে আমরা যদি একটু তাকাই, এটার নাম হচ্ছে হেক্সা ফেরোসায়ানাইড। নামটা কি? এটা হচ্ছে হেক্সা ফেরোসায়ানাইড। তো তাইলে এটা দেখতে কিরকম আমরা যদি একটু চিন্তা করি, কিভাবে এটা এক্সিস্ট করতেছে। এটা আসলে এক্সিস্ট করতেছে আমার হ্যাঁ, তাইলে এখানে যদি আমরা একটু তাকাই, তাইলে আমরা দেখতে পারবো যৌগটা হচ্ছে FeCN6 4-। তো এটা আসলে কিভাবে এক্সিস্ট করতেছে আমরা একটু বলি। এখানে প্রথমে আমাদের যে ফেরাস মানে আমাদের যে আয়রনটা সেটা প্রথমে 2+ হয়ে যায়। তো 2+ হইলে এখানে আমাদের ইয়েটা কি, ইলেকট্রন কনফিগারেশনটা কি হবে? 3d6। তো 3d6 মানে হচ্ছে এরকম আর কি, 3d6 4s0। এরকম 3d6 4s0। ওকে, তো তাইলে এরকম যদি হয়, তো তার মানে প্রথমে আমাদের Fe2+টা হয়। এরপরে কাহিনীটা কি? এরপরের কাহিনী হচ্ছে আমাদের 6টা Cn- এটার ভিতরে প্রবেশ করে। তো 6টা Cn- প্রবেশ করা মানে কি? 6টা Cn- কিভাবে প্রবেশ করবে? অবশ্যই এটার ভেতর খালি জায়গা থাকা লাগবে। এখন খালি জায়গাটা কিভাবে হয় আমরা এটা একটু বলি। আচ্ছা, তো Fe2+ এর মধ্যে আমরা দেখতেই পারতেছি যে এই 4sটাও ফাঁকা, এই 4dটাও আমাদের ফাঁকা। ওকে, 4sটাও ফাঁকা, 4dটাও ফাঁকা। এই Cn- এর একটা স্পেশাল ক্ষমতা আছে যে সে যখন ভিতরে আসবে, সে এই ডি অরবিটালে থাকা সিঙ্গেল ইলেকট্রনগুলোকে ভেতরের দিকে পুশ করতে পারে। তো পুশ করলে যেটা হয়, আমাদের এই ইলেকট্রনগুলা ভিতরে চলে আসে এবং আলটিমেটলি এরকম একটা জিনিস তৈরি করে আর কি। ওকে, তো এরকম হওয়ার কারণে 6টা Cn হচ্ছে কোথায় প্রবেশ করে? একটা প্রবেশ করলো এখানে, আর একটা এখানে, আরেকটা এখানে, আর বাকি 3টা এখানে। এখানে আমাদের বাকি 3টা গেল। তো আলটিমেটলি আমি যদি আবার একটু সামারি করি প্রথম থেকে, প্রথমে আমাদের এফিটা এফির মতোই ছিল, তারপরে সে 2+ হইলো। 2+ হওয়া মানে তার 4s থেকে 2টা সরে যাওয়া, এবং 4s যেহেতু আসে তো তার মানে তার 4dটাতেও 0 ছিল। ওকে, তো তারপর আমাদের কি ইনপুট করাচ্ছি? আমরা ইনপুট করাচ্ছি হচ্ছে সায়ানাইড আয়ন বা সায়ানাইড, Cn-। তো এই লিগ্যান্ডের একটা ক্ষমতা হচ্ছে সে এই ডি অরবিটালে থাকা সিঙ্গেল ইলেকট্রনগুলোকে ভেতরের দিকে পুশ করতে পারে। তো পুশ করার কারণে এই যে 6টা ইলেকট্রন দেখতে এরকম হয়ে যায়। তো তারপর কি হয়? তারপর এই 6টা Cn- এভাবে ভিতরের দিকে প্রবেশ করে। তো তাইলে এখানে আমাদের যে সংকর আয়নটা কি? D2, কারণ ডি এর মধ্যে 2টা ঢুকছে, এস এর মধ্যে একটা ঢুকছে, এটা ডি না, এস। আচ্ছা, এখানে আমরা একটু ভুল লিখছি, এস এর পর তো আমাদের পি হবে, সরি। এখানে আমি একটু কারেকশন হবে, সরি। আলটিমেটলি 4s এর পর তো আমাদের 4p থাকে, তো এখানে আমাদের 0 ছিল, তো আলটিমেটলি 4p 4d, বাট 4d লাগে না। তো এখানে যেটা হয়, এই 4p এর মধ্যে হচ্ছে আমাদের 6টা সায়ানাইড আয়ন, মানে 4p এর মধ্যে 3টা যায়, আর ডিতে 2টা যায়, এসে একটা যায়, আর পিতে হচ্ছে 3টা যায়। তো আলটিমেটলি এটা সংকর আয়ন কি? D2sp3, অথবা আমরা লিখতে পারি sp3d2। তাইলে আমাদের একটু চার্টটার দিকে যদি তাকাই, চার্টটার দিকে তাকাইলে আমাদের মনে পড়বে নাকি
আমরা একটু দেখি D2sp3 আমাদের কিসের ছিল, D2sp3 ছিল অথবা sp3d2 ছিল, কিন্তু আমাদের অষ্টতলকীয়। তো তাইলে আমাদের কি হইতেছে, তার মানে আমাদের আনসারটা হচ্ছে অষ্টতলকীয়। বুঝা গেল? সমযোজী বন্ধন উপস্থিত নেই কিসে? ওকে, আমরা একটা একটা করে দেখি। CCl4 এ সমযোজী বন্ধন অবশ্যই আছে, কারণ এইভাবে থাকে। ওকে, আবার অন্যভাবেও চিন্তা করতে পারো যে নর্মালি কার্বন, তো কার্বন আর ক্লোরিন কখনো আয়নিক বন্ধন হিসেবে উপস্থিত থাকতে পারে না। PCl5 কিভাবে থাকতেছে? PCl5 এভাবেই থাকতেছে, সমযোজী বন্ধন। আমরা তার মানে এখানেও সমযোজী বন্ধন আছে, এটাতেও সমযোজী বন্ধন আছে। আমরা যদি একটু অ্যামোনিয়ার দিকে তাকাই, অ্যামোনিয়াতেও সমযোজী বন্ধন আছে। ওকে, এখন আমরা যদি একটু পটাশিয়াম সালফাইডের দিকে একটু যদি তাকাই, তাহলে আলটিমেটলি এটা এক্সিস্ট করতেছে, মানে K2S-টা এক্সিস্ট করতেছে এভাবে আর কি, যে 2K প্লাস S2 মাইনাস, যেটা হচ্ছে একটা আয়নিক বন্ধন। তো তার মানে বুঝতেই পারতেছো আমাদের সমযোজী বন্ধন নাই হচ্ছে এটাতে। ক্লিয়ার আশা করি? ওকে, তারপর বন্ধন কোণ সবচেয়ে ছোট কিসে? এটার জন্য আমাদের মুখস্থ করে নিতে হবে বন্ধন কোণ কিসের কোণটা। CH4-এ আমাদের বন্ধন কোণ থাকে হচ্ছে 109.5 ডিগ্রি। আমাদের BF3-তে আমাদের বন্ধন কোণ থাকে 120 ডিগ্রি। H2O-তে বন্ধন কোণ থাকে 104.5 ডিগ্রি। NH3-তে আমাদের বন্ধন কোণ থাকে 107 ডিগ্রি। তো তার মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে H2O-র মধ্যে। তো আমাদের আনসারটা হচ্ছে H2O। ওকে, ক্ষুদ্রতম আয়নিক ব্যাসার্ধ বিশিষ্ট আয়ন কোনটা? ক্ষুদ্রতম আয়নিক ব্যাসার্ধ বিশিষ্ট। ওকে, এখানে একটু মানে ভুল আছে। এটা হবে ক্লোরিন মাইনাস আর S। আচ্ছা, আপাতত এটাকে আমরা কোনো অপশন হিসেবে না করি, এটা তো হয়তো বা প্রিন্টিং মিস্টেক আসছে। তো ধরি এগুলোর মধ্যে কোনটা আমাদের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোটকর। আচ্ছা, ওকে, তাহলে আমরা যদি একটু চিন্তা করি আসলে এরা পর্যায় সারণীর কোথায় এক্সিস্ট করতেছে, পর্যায় সারণীর কোথায় এক্সিস্ট করতেছে, আমরা যদি এটা বের করতে চাই, আমরা কি তাইলে দেখতে পারবো যে পটাশিয়াম এখানে এক্সিস্ট করে, লিথিয়াম এখানে, সোডিয়াম এখানে, তাইলে এখানে আমাদের হচ্ছে ক্যালসিয়াম, আবার এই দিক বরাবর আমাদের ক্লোরিন থাকে। ওকে, তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি যে এই সোডিয়ামটা, সোডিয়াম প্লাস, সোডিয়াম তো নাই, আমাদের কি কি আছে? আমাদের হচ্ছে K প্লাস, এটা তো বোঝা গেছে আশা করি। মানে আলটিমেটলি কি আমাদের এভাবে থাকে না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এতটুকু না হয় বুঝলাম। ওকে, এখন আবার কি জানি, পটাশিয়ামের ডান পাশে ক্যালসিয়াম, এটা লিখলাম। আবার এটাও জানি আমরা সোডিয়াম থেকে যখন যাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর কি ওই সিরিয়াল ওয়াইজ গেলে আমরা ক্লোরিনটা পাবো, ওই যে সালফার, ফসফরাস, ক্লোরিন। ওকে, তো তাইলে এখন আমরা যদি এগুলাকে একটু আয়নে কনভার্ট করি, লাইক এটা হচ্ছে আমাদের K প্লাস, Ca2 প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাইলে একটা জিনিস চিন্তা করি যে নর্মালি K প্লাস আর Ca2 প্লাস এবং Cl মাইনাস, এদের মধ্যে মানে সেম জিনিসটা যেটা হচ্ছে, সবারই এখন সর্ববহিস্তর বা
প্রধান অরবিটাল নাম্বার হচ্ছে কিন্তু সেম। আমরা যদি একটু চিন্তা করি, ক্লোরিন মাইনাসের মেইন অরবিটাল হচ্ছে 2টা, পটাশিয়াম প্লাসেরও 2টা, কারণ এটার প্রথমে ছিল 3টা কিন্তু পরে একটা দান করার কারণে 2টা হয়ে যায়। ক্যালসিয়াম 2+-এরও 2টা। তো তাদের মেইন অরবিটাল মেইন অরবিট যেহেতু 2টা, মানে প্রধান শক্তিস্তর যেহেতু 2টা, তো তার মানে এখন শক্তিস্তর নিয়ে আমরা তুলনা করতে পারবো না। নর্মালি আমরা কি করতাম, যার থেকে যার শক্তিস্তর বড় হইতো আমরা বলে দিতাম এর চেয়ে এটা বড়। তো এখন যেহেতু এই 3টার মধ্যে সবার মেইন অরবিটালই 2টা, কারণ নর্মালি আমরা জানি ক্লোরিনের কয়টা থাকে, 7টা, সর্ববহিঃস্থ স্তরে 7টা ইলেকট্রন থাকে। আরেকটা এনে দিলাম, মানে আরেকটা সে নিতে পারবে, আরেকটা নেওয়া সত্ত্বেও তার তো মানে আলটিমেটলি ক্লোরিনের ক্ষেত্রে কয়টা থাকে, 7টা না? তো তার মানে তার দ্বিতীয় শক্তি স্তরে আর একটা নিতে পারবে, আরেকটা নেওয়া সত্ত্বেও তার মেইন অরবিটাল 2টা। ওকে, কিন্তু আমরা নর্মাল পটাশিয়ামে কি জানি, নর্মাল পটাশিয়ামে আমাদের এটা যদি থাকে, আমাদের নর্মাল পটাশিয়ামে একটা হচ্ছে বাইরে থাকে। তো এই একটা যখন আমরা প্লাস করে দিব তখন আলটিমেটলি পটাশিয়ামের 2টাই হয়ে যাইতেছে না? তো সেম ক্যালসিয়ামেরও আমাদের তৃতীয় শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। তো আমরা যদি এই 2টা ইলেকট্রনকে বের করে যাই, আলটিমেটলি আমাদের শক্তিস্তর থাকতেছে 2টা। তো তার মানে আমরা এখন শক্তিস্তর নিয়ে কোনো কম্প্যারিজন করতে পারবো না। এখন আমাদের দেখতে হবে যে ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারের রেশিও। আমরা যদি একটু চিন্তা করি যে সবগুলার মধ্যে এখন ইলেকট্রন নাম্বার কিন্তু সেম, এতটুকু মনে রেখো। কিন্তু আমাদের ক্লোরিনের মধ্যেও ইলেকট্রন নাম্বার হচ্ছে 18, আমাদের পটাশিয়াম প্লাসের মধ্যেও ইলেকট্রন নাম্বার 18, ক্যালসিয়াম 2+-এর মধ্যেও ইলেকট্রন নাম্বার 18, কিন্তু প্রোটন নাম্বার সবচেয়ে বেশি হচ্ছে ক্যালসিয়ামের। আমরা যদি একটু চিন্তা করি, এভাবে যদি লিখি যে প্রথমে আমাদের শক্তিস্তর নিয়ে কেন কম্পেয়ার করতে পারবো না সেটার ব্যাখ্যা দিলাম। এখন আমরা ক্লোরিনের যদি ক্লোরিন মাইনাসের ইলেকট্রন হচ্ছে 18, প্রোটন হচ্ছে 17, কে প্লাসের কত ইলেকট্রন হচ্ছে 18, প্রোটন হচ্ছে 19, ক্যালসিয়াম 2+-এর ইলেকট্রন হচ্ছে 18, প্রোটন হচ্ছে 20। তো তাইলে আমরা একটু দেখি এদের মধ্যে সবার ইলেকট্রন নাম্বার সেম, কিন্তু প্রোটন নাম্বার সবচেয়ে বেশি হচ্ছে ক্যালসিয়াম 2+-এর। প্রোটন নাম্বার সবচেয়ে বেশি হওয়ার কারণে এই ক্যালসিয়ামের 2+-এর মধ্যে প্রোটন বেশি হওয়ার কারণে বেশি প্রোটন আমাদের সেম নাম্বার বিশিষ্ট ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে। মানে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের সবগুলাতে আমাদের বাইরে 18টা ইলেকট্রনই আছে, মানে বাইরে আমাদের নেগেটিভ চার্জ সবগুলাতে সমান, কিন্তু ভিতরে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম 2+-এর মধ্যেই। যে কারণে বেশি পজিটিভ চার্জ থাকার কারণে এই বেশি পজিটিভ চার্জ আমাদের ওই সেম ইলেকট্রনটাকে বেশি জোরে আকর্ষণ করতে পারবে, যে কারণে তার আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কমে যাবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। ওকে, তারপরে কোয়েশ্চনটা হচ্ছে sp2 সংকরায়ন কোন ক্ষেত্রে ঘটে? আচ্ছা, এখানে একটু ভুল হবে, এখানে আমাদের ধরো এটা দেয়া। তো নর্মালি আমরা কি জানি, সিঙ্গেল বন্ড থাকলে sp3, ডাবল বন্ড থাকলে sp2, আর ট্রিপল বন্ড থাকলে sp। তো তার মানে বোঝাই যাইতেছে যে আমাদের sp2 হবে ডাবল বন্ডের ক্ষেত্রে। ওকে, CH2 CH হতে পাই বন্ধন আর সিগমা বন্ধন কয়টা? আচ্ছা, আমরা এটাকে একটু ভাঙাই লিখি, CH2 CH C ওকে। তো তাইলে এটা হচ্ছে আলটিমেটলি আমরা যদি এটাকে ভাঙাই লিখি, এটাতে আমাদের দেখতে এরকম হবে। তো তাইলে আমরা যদি এখানে একটু চিন্তা করি, এখানে আমাদের সিগমা বন্ড কয়টা? 1 2 3 4 5 6 7, আমাদের সিগমা বন্ড হচ্ছে 7টা। আমাদের পাই বন্ড কয়টা? আমাদের পাই বন্ড হচ্ছে এই 1 এই 2, মানে আলটিমেটলি এই 1 এই 2।
বুঝে গেছে? তো তার মানে আমাদের পাই কয়টা? 2টা। সবসময় মনে রাখবা আমাদের একটা সিঙ্গেল বন্ড থাকা মানে এখানে আমাদের সিগমা হইতেছে একটা। আমাদের ডাবল বন্ড যখন থাকবে তখন আমাদের সিগমা একটা, পাই একটা। যখন আমাদের ট্রিপল বন্ড থাকবে তখন আমাদের সিগমা একটা, পাই 2টা। এটা একটু সবসময় মাথায় রেখো। তো যেহেতু আমাদের এই পার্টটাতে 2টা বন্ড আছে, তো তার মানে এখানে আমাদের একটাকে আমরা সিগমা হিসেবে ট্রিট করবো আর একটাকে আমরা পাই হিসেবে ট্রিট করবো। তো তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা। বোঝা গেল? ওকে। নিচের কোন আয়নটি প্যারাম্যাগনেটিক নয়? ওকে, আমরা আগে যদি একটু দেখি, আমরা আগে এগুলার দেখে ফেলি। ইলেকট্রন, নর্মাল ইলেকট্রন বিন্যাসটা কি এটা একটু দেখি। তো একটু যদি তাকাই, এখানে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম। তো আমরা যদি একটু তাকাই, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলো তো? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? নর্মালি তো আমাদের আর্গনের থাকে হচ্ছে, নর্মালি আর্গনের কি থাকে? 3s2 3p। নর্মালি আর্গনের যদি আমরা একটু দেখি, ম্যাগনেসিয়ামের কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। আমাদের আর কয়টা লাগে ম্যাগনেসিয়ামের? ম্যাগনেসিয়ামের তো হচ্ছে 2টা লাগে আর। তো তার মানে আমাদের কিসে যাবে? 3d, আর তো আছে আমাদের 3d আর 4s। তো সবচেয়ে কম শক্তি হচ্ছে এখানে 4sp। তার মানে আমাদের এখানে যাবে 4s। ওকে, তো যাই হোক, ম্যাগনেসিয়ামের হচ্ছে আমাদের 4s2। আমরা যদি জাস্ট এভাবে চিন্তা করি, লাস্ট শেলটা 4s2। ম্যাঙ্গানিজের হচ্ছে কি? ম্যাঙ্গানিজের হচ্ছে আমাদের 3d5 4s2। ফেরাসের হচ্ছে 3d6 4s2। কোবাল্টের হচ্ছে 3d7 4s2। নিকেলের হচ্ছে 3d8 4s2। তো আমাদের যখন ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ হওয়া মানে কি? আমরা যদি একটু নতুন লাইন লিখি যে আমাদের এখানে হচ্ছেটা কি, আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর এখানে আমাদের কি হচ্ছে? সবগুলো আমাদের 2+ হচ্ছে কিন্তু। তো তার মানে Mn 2+, Fe 2+, CO 2+, নিকেল 2+। তো 2+ হওয়ার কারণে ম্যাগনেসিয়ামটা কি হয়ে যাবে? ম্যাগনেসিয়ামটা কিন্তু আমাদের আর্গনের মতো হয়ে যাবে। ম্যাগনেসিয়ামটা আমাদের ইলেকট্রন বিন্যাস হবে আর্গনের মতো। আর্গনেরটা মানে কি? আমাদের 3s2, আর্গনেরটার মতো হওয়া মানে কিন্তু আমাদের এখানে 3s2 3p6। আর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ 2+ মানে 3d5, এটাতে হওয়া 3d6, এটাতে 3d7, এটাতে হবে 3d8। তো তাইলে সোজা কথা হচ্ছে প্যারাম্যাগনেটিক না মানে আমাদের কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। তো আমাদের সোজা ভাষায় দেখতে হবে কোথায় আমাদের কোনো বিজোড় ইলেকট্রন নাই। 3d5 এর ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি 3d5 এর ক্ষেত্রে চিন্তা করি, 3d5 এর ক্ষেত্রে কি হবে? 3d5 এর ক্ষেত্রে আমরা এরকম 4টা আঁকে ফেলি। থ্রি ডি 5 এর ক্ষেত্রে কিন্তু এরকম, 3d6 এর ক্ষেত্রে এরকম, 3d7 এর ক্ষেত্রে এরকম, 3d8 এর ক্ষেত্রে এরকম।
ওকে, তো তার মানে এটা 3d5 3d6 3d7 3d8। তো তার মানে সবগুলাতেই কিন্তু আমাদের বিজোড় ইলেকট্রন থাকতেছে। কিন্তু আমরা যদি Mg2+ এর দিকে তাকাই তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের আছে 3s2 3p6। আমি যদি নিচে আঁকাই ফেলি তাহলে আমরা একটু দেখব যে 3s2 তে 2টা আছে আর 3p6 এ কয়টা আছে, ফুল কিন্তু ভরা। তো তার মানে একমাত্র আমাদের এই ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যেই আমাদের কোনো বিজোড় ইলেকট্রন নাই। তো তার মানে একমাত্র আমাদের প্যারাম্যাগনেটিক 9 হবে ম্যাগনেসিয়াম 2+। বোঝা গেল? ওকে, এ এবং বি মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এ এবং বি মৌলের সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাস আমাদের দেয়া আছে 5s2 এবং 5s2 5p4। তো তার মানে 5s2 5p4 এবং 5s2 5p5 এবং তাদের আয়নীকরণ শক্তির তুলনামূলক অবস্থা কিরূপ? বুঝতেই পারতেছো যে এটা যদি হয় এ আর এটা যদি হয় লাইক, আমরা এভাবে চিন্তা করি যে 5s2 5p4 আবার হচ্ছে 5s2 5p5, এটাকে চিন্তা করি এ হিসেবে এবং এটাকে চিন্তা করি বি হিসেবে। তো তাইলে একটা জিনিস দেখো যে এতে আমাদের কি হইতেছে, অবশ্যই এ আর বি এর মধ্যে যদি চিন্তা করি এ আর বি কিন্তু একই পর্যায়ে থাকবে, নাকি ভুল বলছি? একই পর্যায়ে থাকবে কিন্তু ভিন্ন গ্রুপে থাকবে। এবং কি থাকবে, এ যদি এখানে থাকে একটা পর্যায়ের, বি থাকবে হচ্ছে এখানে। কেন? কারণ তাদের প্রধান শক্তি স্তর সেম এবং একটার যদি হয় প্রোটন সংখ্যা এক্স, তো তাহলে আরেকটার প্রোটন সংখ্যা হবে x+1 এবং x+1 মানে বিটা অবশ্যই ডানে অবস্থান করবে। কেন? বোঝা গেছে তো? কারণ এদের মেইন শক্তিস্তর হচ্ছে সেম, মেইন শক্তিস্তর সেম হওয়ার কারণে একই পর্যায়ে অবস্থান করতেছে এবং এটার যেহেতু একটা প্রোটন নাম্বার বেশি হওয়ার কারণে এটা হচ্ছে এই ডান পাশে অবস্থান করতেছে। তো তার মানে ডান পাশে অবস্থান করলে অবশ্যই এ এর চেয়ে বি এর আয়নীকরণ শক্তি বেশি হবে, কারণ আমরা জানি যখন আমরা বাম থেকে ডানে যাই তখন আমাদের আয়নীকরণ শক্তি বেড়ে যায়। ওকে, তারপর গ্রাফাইট এবং হীরক। গ্রাফাইট এবং হীরক মানে কি? গ্রাফাইট এবং হীরক মানে হইতেছে আমাদের ডায়মন্ড, হীরক মানে হচ্ছে ডায়মন্ড আর গ্রাফাইট তো আমাদের গ্রাফাইটই। ডায়মন্ড আর গ্রাফাইটে আমাদের কোন ধরনের বন্ধন বিদ্যমান এটা সবাই জানো, এটাতে আমাদের সমযোজী বন্ধন বিদ্যমান, কোনো আয়নিক নাই, কোনো সন্নিবেশ নাই, কোনো ধাতব নাই। ওকে, নিচের কোনটি সমযোজী প্রকৃতির? ওই যে সেম আমাদের ফাজানের নীতি। আচ্ছা, এখানে আমাদের দেখি, এখানে আমাদের ক্যাটায়ন কি? এখানে আমাদের ক্যাটায়ন হচ্ছে হ্যাঁ, তো এখানে আমাদের ক্যাটায়নটা কি? এখানে আমাদের ক্যাটায়ন হচ্ছে Be2+, Mg2+, Ca2+ আর Ba2+, এবং এখানে আমাদের অ্যানায়নটা হচ্ছে শুধু কার্বনেট আয়ন। তো যেহেতু আমাদের অ্যানায়ন সেম, তো আমরা অ্যানায়ন নিয়ে কম্পেয়ার করতে পারবো না, আমরা হচ্ছে ক্যাটায়ন নিয়ে কম্পেয়ার করব। এবং মনে আছে নাকি জানি না, আমি আবারও একটু প্রথম স্লাইডে যাই। প্রথম স্লাইডে যদি যাই আমরা কি দেখব? প্রথম স্লাইডে গেলে আমরা দেখব আমাদের অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি নিয়ে কম্পেয়ার করি। অ্যানায়নের ক্ষেত্রে আমাদের চার্জ যত বড় হয় তত পোলার আয়ন বেশি হয় এবং আকার যত বড় হয়, চার্জ যত বেশি হয় এবং আকার যত বড় হয় তার পোলার আয়ন ক্ষমতা বেশি হয়। এটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে। এবং ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? ক্যাটায়নের ক্ষেত্রে আমাদের ক্যাটায়নের চার্জ যত বেশি হয় এবং আকার যত ছোট হয় তাইলে আমাদের পোলার আয়ন তত বেশি হয়। তো তাইলে আমরা যদি একটু যাই
আমাদের মেইন স্লাইডটাতে যদি যাই, এখানে আমাদের কি অ্যানায়ন যেহেতু সেম, তাহলে আমরা অবশ্যই অ্যানায়ন নিয়ে কম্প্যারিজন করতে পারবো না। অ্যানায়ন নিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো না, আমাদের কম্প্যারিজন করতে হবে ক্যাটায়নের মধ্যে। তো ক্যাটায়নের কি ছিল, আমাদের ক্যাটায়নে চার্জ যত বাড়বে আমাদের পোলার আয়ন তত বাড়বে, ক্যাটায়নের আকার যত কমবে পোলার আয়ন তত বাড়বে। তো তাইলে আমরা একটু চিন্তা করি যে এখানে আকার সবচেয়ে, যেহেতু এগুলার সবগুলোর চার্জ হচ্ছে +2, তো তার মানে আমরা চার্জ নিয়েও কম্প্যারিজন করতে পারবো না। দেখো আমার সিকোয়েন্সগুলো দেখো, প্রথমে আমরা এটাকে ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙাইলাম, যেহেতু আমাদের সবগুলোর অ্যানায়ন সেম, আমরা অ্যানায়ন নিয়ে কম্প্যারিজন করতে পারবো না। এরপরে আসলাম ক্যাটায়নে, ক্যাটায়নে কম্পেয়ারেবল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে আকার। যেহেতু আমার সবগুলোর চার্জ সেম, তার মানে আমরা চার্জ নিয়েও কম্প্যারিজন করতে পারবো না। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমরা কাজ হচ্ছে আকারের দিকে তাকাই। এখন যদি আমরা একটু চিন্তা করি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় কিন্তু হবে নিচে যে আছে সে। আমরা যদি যুদ্ধতা স্তরের উপর থেকে নিচে যাই, মানে আমরা যদি পর্যায় সারণীর উপর থেকে নিচে যাই, তাইলে হচ্ছে আমাদের বড় হয়। তো তার মানে সবচেয়ে ছোট হচ্ছে এটা, স্মল, আর এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বিগ। তো যে সবচেয়ে বেশি স্মল তার পোলার আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি, তো তার মানে সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের সবচেয়ে ছোট হওয়ার কারণে, যেহেতু সবচেয়ে ছোট, আকার সবচেয়ে ছোট, তো তার পোলার আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হবে। তো পোলার আয়ন ক্ষমতা বেশি হওয়া মানে কি, তার মধ্যে সমযোজী ধর্ম সবচেয়ে বেশি, সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। আমি কি আবারও একটু রিপিট করব? ওকে, আমরা অ্যানায়ন যেহেতু সেম, আমরা অ্যানায়ন নিয়ে কম্পেয়ার করি নাই। ক্যাটায়নের কম্পেয়ারেবল পার্ট হচ্ছে দুইটা, চার্জ এবং আকার। যেহেতু সবগুলোর চার্জ সেম, তাই আমরা চার্জ নিয়ে কম্প্যারিজন করতে পারবো না। এখন আমাদের কাজ হচ্ছে আকার। আকারের মধ্যে আমরা যদি একটু দেখি, আমরা পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আমাদের আকার বাড়ে। তো তার মানে এখানে সবচেয়ে ছোট আকার হচ্ছে বেরিয়ামের। তো বেরিলিয়ামের যদি আকার সবচেয়ে ছোট হয়, তো তার মানে তার পোলার আয়ন সবচেয়ে বেশি। তার পোলার আয়ন ক্ষমতা যদি সবচেয়ে বেশি হয়, পোলার আয়ন ক্ষমতা বেশি হওয়া মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া। তো তার মানে বুঝতেই পারতেছে এখানে আমাদের সমযোজী প্রকৃতির হবে এই যে Be2+ বিশিষ্ট যৌগ। ওকে, নিচের কোন ধাতব আয়নটি বর্ণহীন যৌগ গঠন করে? এখানে আমাদের একটা চার্ট আছে, এই চার্টটা মনে রাখতে হবে। লাইক আমাদের V3+ হবে এখানে, V3+, তারপর Sc3+, তারপর Ni2+, তারপর এখানে আমাদের Ti3+। এগুলার কালারটা হচ্ছে, আমি একটু লিখে দিই, এগুলার কালারটা হচ্ছে আমাদের গ্রিন। হ্যাঁ, আমাদের কালারটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে কালারলেস, এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা হচ্ছে আমাদের পার্পল। একটু মনে রাখতে হবে আর কি, আমার নিজেরও মুখস্থ ক্ষমতা খুবই কম, বাট একটু মনে রেখে ফেলো আর কি, কষ্ট করে। তো এখান থেকে কি দেখা যাইতেছে, আমাদের বর্ণহীন হইতেছে আমাদের এই যে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বর্ণহীন। তো এটা থেকে আমাদের আনসারটা পাওয়া গেল। ওকে, ওকে, আমাদের হাইপোক্লোরাইট আয়নটা কি? এগুলা এটা হচ্ছে আমাদের জেনে রাখার আরেকটা বিষয়। এটার জন্য আমি একটা জিনিস বলে রাখি, এটা বলে রাখলে তোমাদের ইজি হবে। তো আমরা একটা চার্ট মুখস্থ করি, একটা হচ্ছে ClO-, ClO2-, ClO3-। এটার এগুলার এক একটা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে হাইপোক্লোরাইট আয়ন। পরেরটার নাম হচ্ছে ক্লোরাইট আয়ন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হাইপোক্লোরাইট আয়ন, পরেরটার নাম হচ্ছে ক্লোরাইট আয়ন, পরেরটা হচ্ছে হাইপোক্লোরেট আয়ন।
পরেরটা হচ্ছে হাইপোক্লোরেট আয়ন। তো প্রথমটা কি, আমাদের সিএল মাইনাস থাকলে আমরা এটাকে বলবো হাইপোক্লোরাইট, আমাদের সিএল ও2 মাইনাস থাকলে এটাকে বলবো ক্লোরাইট আয়ন, আর আমাদের সিএল ও3 মাইনাস থাকলে এটাকে বলবো হাইপোক্লোরেট আয়ন। আর আমাদের যখন HOCl থাকবে তখন সেটাকে বলবো হাইপোক্লোরাস। তো তার মানে আমাদের হাইপোক্লোরাইট আয়ন কোনটা, আমাদের হাইপোক্লোরাইট আয়ন হবে ClO মাইনাস। আশা করি বোঝা গেছে। তো এর মাধ্যমে আমাদের জিএসটির সব ধরনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলভ করা শেষ হলো। আমরা আশা করি বুঝতে পারছি এই চ্যাপ্টার থেকে আমাদের কীরকম কোয়েশ্চন আসে এবং কিভাবে আসলে সলভ করা উচিত। এই যে আমি যেভাবে প্রসেস মানে যেভাবে কোয়েশ্চনগুলো সলভ করলাম ঠিক সেম ওয়েতে আমাদের অ্যাপ্রোচ করা লাগবে, তাইলে দেখা যায় যে আমাদের বেশি মুখস্থ করা লাগবে না। আমরা যে কোনো একটা টপিকের যদি থিওরি জানি আমরা ভালোভাবে যে কোনো ওই টপিক রিলেভেন্ট কোয়েশ্চন সলভ করতে পারবো। তো এটাই, ভালো করে পড়াশোনা করো সবাই, ভালো থাকো। আর তো মাত্র কয়েকটা দিন, একটু ভালো করে পড়াশোনা করে ফেলো, যেহেতু এটাই আমাদের বলতে গেলে লাস্ট ডান্স বলা যায়। এটাই একটু ভালো করে ফেলো, এরপরে তো চিল করবা। তো এই আর কি, আমাদের ক্লাসটা একটু পর্যন্তই থাক। আমরা আবার নেক্সট লেকচারে কথা হচ্ছে, আমরা আরও অনেক প্রবলেম সলভ করব, অনেক কথা হবে। টিল দেন গুড বাই, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।